নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন ইন্ডিয়ান ইকোনমি। আজকের ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভস অফ ইকোনমি যেটা আলোচনা করছিলাম সেটার পার্ট 3। এর আগের ভিডিওতে এই সমস্ত ইকোনমিক কার্ভগুলো অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছিল। 7টা মোট ইকোনমিক কার্ভস আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিলিপস কার্ভ এবং জে কার্ভ। চলো শুরু করা যাক। ফিলিপস কার্ভ। তো ফিলিপস কার্ভ হচ্ছে শোজ দ্য রিলেশনশিপ বিটুইন রেট অফ ইনফ্লেশন অ্যান্ড রেট অফ আনএমপ্লয়মেন্ট। এক্স অ্যাক্সিসে ধরা হয় দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের হার একটা দেশে কত রয়েছে, এবং ওয়াই অ্যাক্সিসে ধরা হয় দ্য রেট অফ ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির হার সেই দেশে কত রয়েছে। এবং কার্ভটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা কনকেভ কার্ভ এখানে দেখা যাচ্ছে, যেটা দর্শায় একটা ইনভার্স রিলেশনশিপ, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে। তো ফিলিপস কার্ভ এই রিলেশনটাই দেখায় যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি একটা দেশে যত বাড়ে তার সাথে সাথে কিন্তু আনএমপ্লয়মেন্টও সেই দেশে কমতে থাকে। ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট কমে, হেন্স একটা ইনভার্স রিলেশনশিপ এদের মধ্যে আছে। তার মানে কি দাঁড়াচ্ছে বন্ধুরা, যদি আনএমপ্লয়মেন্টকে কম করতে হয় তাহলে দেশে ইনফ্লেশন বাড়াটা প্রয়োজনীয়। এটার কারণ কি? ইনফ্লেশন বলতে মুদ্রাস্ফীতি, অর্থাৎ জিনিসপত্রের দাম মার্কেটে বেড়ে গেছে। তো একটা প্রডিউসারের পার্সপেক্টিভ থেকে যদি আমরা ভাবি, যে উৎপাদন করছে সে যখনই দেখবে মার্কেটে তার জিনিসগুলো বেশি দামে বিক্রি হচ্ছে এবং তার বেশি প্রফিট হচ্ছে, তখনই সে কিন্তু সেই জিনিসের সাপ্লাই বাড়িয়ে দেবে যাতে করে সে ম্যাক্সিমাম প্রফিট ইনকাম করতে পারে এই ইনফ্লেশনারি প্রাইসেস গুলোর উপরে দাঁড়িয়ে। বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে তো সাপ্লাই বাড়িয়ে দাও। তো যার জন্য কি করবে, সে প্রোডাকশন ইনক্রিজ করবে। প্রোডাকশন ইনক্রিজ করার জন্য সে কি করবে, আরো বেশি সে লেবার ফোর্স হায়ার করবে, আরো বেশি মানুষকে সে রোজগার দেবে, আরো বেশি মানুষকে সে এমপ্লয়মেন্ট দেবে, যাতে করে প্রোডাকশন রেট তার বাড়ানো যায়। হেন্স জিনিসপত্রের দাম বাড়লে বেকারত্বের হার কমে যায় অ্যাকর্ডিং টু ফিলিপস কার্ভ। তবে প্র্যাকটিক্যালি যেটা দেখা গেছে বন্ধুরা, এই রিলেশনটা শুধুমাত্র কিন্তু শর্ট টার্মেই অ্যাপ্লাই করে, এবং গভর্নমেন্টসরা ফিলিপস কার্ভকে মেনে অনেক সময় আর্টিফিশিয়ালি ইনফ্লেশন একটু বাড়িয়ে দেয় যাতে আনএমপ্লয়মেন্ট কম করা যায়। আর্টিফিশিয়ালি ইনফ্লেশন কিভাবে বাড়ানো যায়? মানি সাপ্লাই ইনক্রিজ করে, টাকার সাপ্লাই মার্কেটে ইনক্রিজ করে। সেটা হলেই বাজারে যেহেতু লোকের পকেটে অনেক বেশি টাকা, তাই জন্য তারা আরো বেশি গুডস অ্যান্ড সার্ভিসেসের তারা ডিমান্ড করবে, এবং তার সমসাময়িকভাবে যদি প্রোডাকশন না বাড়ে তাহলে ইনফ্লেশন বেড়ে যায়। মানি সাপ্লাই বাড়ার সাথে ইনফ্লেশন বাড়ার রিলেশনটা আমরা অন্য একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপাতত তোমরা এটা জেনে রাখো যে ইনফ্লেশনকে বাড়ানো যেতে পারে, এবং যেটা লক্ষ্য হয় আনএমপ্লয়মেন্ট কম করা। ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট কম হবে। তবে এটা শুধুমাত্র শর্ট টার্মে দেখা যায়। লং টার্মে যেটা অবজার্ভ করা গেছে বন্ধুরা, সেটা হচ্ছে যে ইনফ্লেশন বাড়লে সাথে সাথে যারা এক্সিস্টিং লেবার আছে, মানে অলরেডি তারা রোজগার করছে, তারা এমপ্লয়েড, তারাও কিন্তু তাদের ওয়েজ রেটটা রিভিশন করার প্রেশার দেয়, তারা তাদের বেতন বাড়াতে বলে। তো প্রথম তো যেহেতু প্রডিউসারেরও ভালো প্রফিট হচ্ছে, সে আরো বেশি লোককে রোজগার দিতে পারে এবং এক্সিস্টিং এমপ্লয়ীদেরও বেতন বাড়াতে পারবে। কিন্তু একটা পয়েন্টের পর এমনই যদি ইনফ্লেশন বাড়তে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু তাকে সবার বেতন বাড়াতে হবে, তার এমপ্লয়িজদের বেতন তাদেরকে বাড়াতে হবে। কোনো অ্যাডিশনাল এমপ্লয়ি সে হায়ার করবে না, বরঞ্চ এক্সিস্টিং এমপ্লয়ীদের মধ্যেও কিছু কাটছাট সে করে দেবে, কারণ এত হাই ওয়েজ রেট সে দিতে পারছে না। তো তখন কিন্তু আবার আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। এটা লং টার্ম পিরিয়ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। শর্ট টার্মে যেমন ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা ট্রেড অফ আছে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট কমানোর জন্য ইনফ্লেশন বাড়িয়ে দাও, কিন্তু লং টার্মে আমরা দেখতে পারি ইনফ্লেশন যতই বাড়ুক না কেন আনএমপ্লয়মেন্ট কিন্তু কমে না, উল্টে বেড়ে যেতে পারে। তো এই স্থিতিটাকেই বলে হচ্ছে স্ট্যাগফ্লেশন, অর্থাৎ একটা স্ট্যাগনেন্সি চলে আসে ইকোনমিতে। মানে মানুষের জিনিসপত্রের ডিমান্ড আর করছে না, জিনিসপত্র আর কিনছে না, কিন্তু তার সাথে সাথে ইনফ্লেশনও বাড়তে থাকে, জিনিসের দামও বাড়তে থাকে, এবং মানুষের সেই জিনিসপত্র কিনতেও চায় না, কারণ তাদের পারচেজিং পাওয়ার নেই, তাদের ক্রয় ক্ষমতা নেই, কারণ রোজগার নেই। তো স্ট্যাগফ্লেশনের পরিস্থিতিতে আমরা দেখতে পারি হাই ইনফ্লেশন সাথে সাথে হাই আনএমপ্লয়মেন্ট, এবং ইকোনমিক গ্রোথও বন্ধ হয়ে যায় বা প্রচন্ড স্লো ডাউন করে যায়। তো স্ট্যাগফ্লেশনে ইনফ্লেশনও রাইজ করে, আবার আনএমপ্লয়মেন্টও কম হয় না, উল্টে বেড়ে যায়। এবার এটার সাথেই একটা রিলেটেড কনসেপ্ট আছে যেটাকে বলে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, NRU এটার শর্ট ফর্ম। এটা কি জিনিস? একটা অর্থনীতি যদি তার ফুল এফিসিয়েন্সিতে ফাংশন করছে, অর্থাৎ যত উৎপাদন করা পসিবল অত যদি উৎপাদন হচ্ছে, তারপরেও কিন্তু আনএমপ্লয়মেন্ট জিরো হয় না, কিছু মানুষ তখনও কিন্তু বেকার থাকবে, তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া সম্ভব হবে না। তো ইকোনমি ফুললি প্রোডাক্টিভ হলেও কিন্তু কিছু আনএমপ্লয়মেন্ট তখনও এক্সিস্ট করবে। এটাকেই বলে হচ্ছে দ্য ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, এবং একটু টেকনিক্যাল ডেফিনেশন হচ্ছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট ইকুয়াল টু ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এবং তার সাথে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট
আনএমপ্লয়মেন্ট। চলো বোঝা যাক এই দুটো টাইপের আনএমপ্লয়মেন্ট কি জিনিস। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কি জিনিস? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট তখন হয় যখন ওয়ার্কফোর্সে যারা রয়েছে তাদের টেম্পোরারি আনএমপ্লয়মেন্টের কোনো স্থিতি চলছে, কিছুদিনের জন্য তারা বেরোজগার আছে। সেটা কখন হতে পারে? যেমন কলেজের থেকে যারা ফ্রেশ গ্র্যাজুয়েটস রয়েছে, তারা সদ্য পাশ করার সাথে সাথেই তারা তো আর জব পেয়ে যায় না, কিছু মাস হয়তো সময় লাগতে পারে। বা যারা অলরেডি এক্সিস্টিং ওয়ার্কফোর্সে আছে তারা তাদের জব বদল করতে পারে, তখন একটা জব থেকে আরেকটা জবে শিফট করতে তাদের কিছু সময় লাগবে। যেমন একটা এক্সাম্পল, একজন ভদ্রমহিলা যারা আইটি সেক্টরে কাজ করছিল, সে তার জবটা কুইট করে বেটার অপরচুনিটির জন্য সার্চ করছে। তো কিছু মাস বা কিছু বছর সে আনএমপ্লয়েড থাকতে পারে। একজন গ্র্যাজুয়েট ছেলে, সেও এখন ডিগ্রি কমপ্লিট করার পর সে জব খুঁজছে, তো তখন কিছু সময় লাগতে পারে। এবং গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস যারা রয়েছে তারা রোজগার খুঁজছে, সাথে সাথে তারা প্রিপারেশন চালাচ্ছে, তো এখন বর্তমানে তারা আনএমপ্লয়েড। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এগুলোকেই বলে। এটা একটা টেম্পোরারি স্থিতি, টেম্পোরারি টাইম পিরিয়ডের জন্য ওয়ার্কফোর্স আনএমপ্লয়েড আছে। তো সেটা দেখো সবসময় সেটা হবে। একটা ইকোনমি ফুললি ফাংশন করলেও কিছু মানুষ থাকবেই যারা জব চেঞ্জ করবে, কিছু মানুষ থাকবেই যারা ডিগ্রি পাস করে বসে আছে, এখনো তারা জব পায়নি। তো এটা খুবই একটা ন্যাচারাল জিনিস, এটাকেই বলে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। কিন্তু স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কি জিনিস? এটা আনএমপ্লয়মেন্ট ডিউ টু মিসম্যাচ অফ ওয়ার্কার্স স্কিল অ্যান্ড স্কিলস ডিমান্ডেড বাই দ্য এমপ্লয়ার্স। এমপ্লয়াররা যেই টাইপের স্কিল ওয়ার্কফোর্সের মধ্যে চাইছে, ওয়ার্কফোর্সের মধ্যে সেই টাইপের স্কিল নেই, একটা মিসম্যাচ দেখা দিচ্ছে। তাই জন্য এমপ্লয়াররা রোজগার দিতে চাইলেও তারা রোজগার দিতে পারছে না, ওয়ার্কার্সরা কাজ করতে চাইলেও তারা কাজ পাচ্ছে না। যেমন আজকালকার খুব পপুলার এক্সাম্পল, আজকাল মোস্ট অফ দ্য এমপ্লয়ার্সই ডিমান্ড করছে এআই এর স্কিল, ডেটা অ্যানালিটিক্সের স্কিল, মেশিন লার্নিং এর স্কিলস। তো সেগুলোতে যদি ওয়ার্কফোর্স ট্রেন্ড না হয় তাহলে তারা কিন্তু রোজগার পাবে না। তেমনি অন্য আরেকটা এক্সাম্পল যদি ভাবতে হয়, হতে পারে একজন সিল্ক উইভার, সে এমনি হাতে সিল্কের জামা কাপড় বানাতে সে নিপুণ, কিন্তু মেকানাইজেশন হয়ে গেছে এই সেক্টরে। এখন এমপ্লয়াররা আর হ্যান্ডিক্রাফটস ওয়ার্কার চাইছে না, তারা এমন মানুষ চাইছে যারা মেশিন দিয়ে কাজ করতে পারবে। তো এখানে দেখো আবারও একটা স্কিল মিসম্যাচ, সে হাতে বানাতে জানে কিন্তু এখন মেকানাইজেশন হয়ে গেছে। তেমনি একটু এজেড পার্সন যদি হয়, সে হয়তো নতুন এজের যে স্কিলস গুলো তার মধ্যে নেই বা শিখতেও পারছে না, যার জন্যে তার স্কিলসের এখন আর ডিমান্ড নেই, সে আনএমপ্লয়েড হয়ে গেছে। তো স্কিল মিসম্যাচের কারণে এই স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট দেখা যায়। এবং এটাও কিন্তু যে কোনো ইকোনমিতেই ন্যাচারাল। দিনকে দিন টেকনোলজি উন্নত হচ্ছে, প্রোডাকশন প্রসেস আরও বেশি এফিসিয়েন্ট হচ্ছে, নতুন টাইপের প্রসেস ইন্ট্রোডিউস হচ্ছে, যার জন্য ওয়ার্কফোর্সে কিছু স্ট্রাকচারাল মিসম্যাচ দেখা যেতে পারে এবং এটা অনবরত হতেই থাকে। দিন বদলাচ্ছে, টেকনোলজি বদলাচ্ছে, সেটার সাথে অ্যাডপ্ট করতে হবে। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এবং স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট মিলে ধরা হয় ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। এটা একটা ইকোনমি যখন ফুল এফিসিয়েন্সিতে কাজ করছে তখনও কিন্তু এই দুটো টাইপের আনএমপ্লয়মেন্ট সব সময় থাকবে। তো যদি ধরে নিচ্ছি 100 জন পিপল লেবার ফোর্সে রয়েছে, তাদের মধ্যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের কারণে 3% আনএমপ্লয়েড আছে এবং স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের কারণে 4% আনএমপ্লয়েড আছে, তো ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট হবে 7%। তো ইকোনমি কিন্তু হেলদি রয়েছে, একদম এফিসিয়েন্টলি ফাংশন করছে, কিন্তু তবেও কিন্তু এই 7% মানুষ আনএমপ্লয়েড আছে এবং এটা যে কোনো ইকোনমির জন্যই সত্য। তবে এটা 7% হবে কি তার কম হবে কি বেশি হবে, ওটা কান্ট্রি টু কান্ট্রি, ইকোনমি টু ইকোনমি ডিপেন্ড করে। তো দ্যাট ওয়াজ ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। নামটা থেকেই বুঝতে পারছো এটা ন্যাচারাল, এটা নর্মাল, এটা সবসময় আছে এবং থাকবে। তবে অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট ইন অ্যান ইকোনমি যদি আমাদেরকে নির্ধারণ করতে হয়, তো ওটার মধ্যে আমরা এই ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট আমরা ধরে নেব, তার সাথে যুক্ত করব সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্টের এটা ফর্মুলা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট প্লাস সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এখন এই ইকুয়েশনে যদি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট যদি 0 হয় তাহলে অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট ইকুয়াল টু ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে। তো এর মানে হচ্ছে যে ইকোনমি ইজ অ্যাট ফুল এমপ্লয়মেন্ট। ফুল এমপ্লয়মেন্ট বলতে এটা নয় যে 100% যতজন লেবার ফোর্সে রয়েছে সবাই রোজগার পাচ্ছে। ফুল এমপ্লয়মেন্ট মানে এটা যে ইকোনমি তার ন্যাচারাল আনএমপ্লয়মেন্টে রয়েছে। প্রেজেন্ট স্থিতিতে এর থেকে বেশি এমপ্লয়মেন্ট দেওয়া সম্ভব নয়। তবে একটা রিসেশনের টাইমে যখন ইকোনমির একটা ডাউন টার্ন চলছে তখন অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট কিন্তু ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের থেকে বেশি হয়, কারণ সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট এটার ভ্যালু কিন্তু 0 থেকে বেশি হয়। তো তখন মানে দাঁড়ায় যে একটা ইকোনমি রিসেশনে আছে, অর্থাৎ সে তার ফুল এমপ্লয়মেন্ট ক্যাপাসিটিতে নেই। তো এই ফর্মুলাটা এক্সামের জন্য মনে করে রাখো। চলো এবার এক্সাম্পলের মাধ্যমে এটাকে আরেকটু ভালো করে বুঝি, বিশেষ করে সাইক্লিক্যাল
সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কি জিনিস। তো একটা নর্মাল ইকোনমি, হেলদি ইকোনমি, যেখানে বুম চলছে বা নর্মাল স্থিতি চলছে, সেখানে অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট 5% তখন হবে যখন ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট সেই ইকোনমির জন্য 5%, অর্থাৎ ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এবং স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট যুক্ত করে আসছে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। তো এই সমস্ত ইকোনমিতে দেখা যায় গুডস অ্যান্ড সার্ভিসের ডিমান্ড বাজারে একদম হাই আছে, বিজনেসরাও হায়ার করছে অনবরত এবং কোনো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট দেখা যায় না। ইকোনমি একদম ঠিক আছে, ফুল এমপ্লয়মেন্টে আছে, তার মানে জিরো আনএমপ্লয়মেন্ট নয়, তার মানে এইটুকুই যে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টে এই ইকোনমি আছে। কিছুটা আনএমপ্লয়মেন্ট সবসময়ই ন্যাচারাল, তবে রিসেশনের পিরিয়ডে যখন একটা বিজনেসের ডাউন টার্ন বা রিসেশন চলছে তখন ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের সাথেও যুক্ত থাকে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। তাই জন্য অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট এই দুটোর একটা সামেশন হয়ে যায়, তখন ফ্রিকশনাল এমপ্লয়মেন্ট এবং স্ট্রাকচারাল এমপ্লয়মেন্টের সাথেও থাকে হচ্ছে সাইক্লিক্যাল এমপ্লয়মেন্ট। মানে যেহেতু রিসেশন চলছে, অর্থাৎ বিজনেসগুলো চলছে না, তাদের প্রোডাক্ট মার্কেটে ডিমান্ড কম, বিক্রি হচ্ছে না, তার জন্য এমপ্লয়ার্সরা কিছু এমপ্লয়ীদের ফায়ার করছে, ওয়ার্কারদের ফায়ার করছে, ডিমান্ড ফল করে গেছে, তাই জন্য প্রোডাকশন কমাতে হবে, তাই জন্য এক্সট্রা লেবার ফোর্সকে ট্রিম করা হচ্ছে। তো যে কোনো বিজনেসই এই সাইকেলের থ্রুতে যায়, বিজনেস সাইকেলগুলোকে বলে বুম, রিসেশন, ডিপ্রেশন ইত্যাদি। তো এই টপিকগুলো নিয়ে আমি আরো ডিটেল ভিডিও আনতে পারি, যদি তোমরা কমেন্ট সেকশনে সেটা ডিমান্ড করো। লিখে দেবে কমেন্ট সেকশনে যে তোমরা বিজনেস সাইকেলের উপরে ডিটেলড ভিডিও চাইছো, তখন আরো বিস্তারিত আলোচনা হবে। আপাতত আশা করি বোঝা গেল যে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কি জিনিস। বিজনেসের সাইকেলের সাথে সাথে যখন বুম চলছে তখন আরো বেশি এমপ্লয়িকে হায়ার করা হবে, তার বদলে যখন রিসেশন চলছে তখন এমপ্লয়ীদের ফায়ার করা হবে। তো এরকম সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টের স্থিতি আমরা তখন দেখতে পারি যখন গুডস অ্যান্ড সার্ভিসের বাজারে পণ্য এবং পরিষেবার ডিমান্ড কম, বিজনেস তাদের প্রোডাকশন কাট অফ করে, ওয়ার্কারদেরকে ফায়ার করে দেয় এবং সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট তাতে ইনক্রিজ হয়ে যায়। তখন ধরা হবে যে ইকোনমি কিন্তু তার ফুল ক্যাপাসিটি অনুযায়ী এমপ্লয়মেন্ট দিতে পারছে না, কারণ ইকোনমিতে রিসেশন চলছে। তো যদি অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট ইকুয়াল টু ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট হয়, অর্থাৎ জিরো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, তাহলে ইকোনমি ফুল এমপ্লয়মেন্টে রয়েছে ধরা হবে। তবে অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট যদি ন্যাচারাল আনএমপ্লয়মেন্টের থেকে বেশি হয়, অর্থাৎ সাইক্লিক্যাল এমপ্লয়মেন্ট জিরোর থেকে বেশি, সেই ক্ষেত্রে ধরা হবে ইকোনমি ইজ নট অ্যাট ফুল এমপ্লয়মেন্ট। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আবারও ওই ফিলিপস কার্ভের থিওরিতে আমরা ফিরে যাই। তো আমরা এইটুকু তো বুঝে গেলাম এখন যে ইনফ্লেশন বাড়ার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট কমে, এই রিলেশনটা বা এই ইনভার্স রিলেশনটা এটা শর্ট টার্মের জন্যই অ্যাপ্লিকেবল, একটা পয়েন্ট পর্যন্তই এটা চলতে পারে, কিন্তু তার বিয়ন্ড যদি ইনফ্লেশন বাড়ে তখন কিন্তু আনএমপ্লয়মেন্ট আর কমবে না, উল্টে বেড়ে যেতে পারে। লং রানে সেটাই হয়, সেটাকে স্ট্যাগফ্লেশনের স্থিতি বলে। এবারে প্রশ্ন হচ্ছে সেই পয়েন্টটা কোনটা, যেই পয়েন্টের বিয়ন্ড যদি ইনফ্লেশন বাড়ে তাহলে আনএমপ্লয়মেন্ট তার সাথে সাথে বেড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনফ্লেশন রেট বেড়েছে, যার জন্য আনএমপ্লয়মেন্টও কমেছে। তবে এখানে ইনফ্লেশন রেট সেম থাকলেও কিন্তু আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে। তো এইটা হচ্ছে সেই পয়েন্টটা যেটাকে নাইরু পয়েন্ট বলে, যেটা ক্রস করলে ইনফ্লেশন বাড়লেও কিন্তু আনএমপ্লয়মেন্ট কমবে না, উল্টে বেড়ে যেতে পারে। তো নাইরু পয়েন্ট অর্থাৎ নন অ্যাক্সিলারেটিং ইনফ্লেশন রেট অফ আনএমপ্লয়মেন্ট। নন অ্যাক্সিলারেটিং রেট অফ আনএমপ্লয়মেন্ট বলতে আনএমপ্লয়মেন্ট বাড়ছে না, অর্থাৎ স্টেবল আছে, সেটা কোন ইনফ্লেশন রেটে পসিবল, সেটাই হচ্ছে নাইরু। তো নাইরু ডেফিনেশন হচ্ছে লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট দ্যাট অ্যান ইকোনমি ক্যান সাস্টেন উইদাউট কজিং এনি ইনফ্লেশনারি প্রেশার। একটা ইকোনমির লোয়েস্ট স্টেট অফ আনএমপ্লয়মেন্ট কত হতে পারে যেখানে থাকলে ইনফ্লেশন কিন্তু বাড়বে না। তো নর্মাল ফিলিপস কার্ভের থিওরি বলছে ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট কমে। তো ফ্রাইডম্যান এবং ফেলপস বলে দুজন ইকোনমিস্ট আছে যারা এই থিওরিটা দিয়েছে যে লং টার্মে ফিলিপস কার্ভের থিওরিটা কিন্তু ফেল করে যায়। তখনই এই নাইরু পয়েন্টের আবিষ্কারটা হয়েছে, যেখানে আনএমপ্লয়মেন্ট রেট স্টেবল থাকে এবং সাথে সাথে ইনফ্লেশন কিন্তু বাড়ে না। তো নাইরু পয়েন্টের ঊর্ধ্বে যদি ইনফ্লেশন চলে যায় তাহলে আনএমপ্লয়মেন্ট কমার জায়গায় আরো বেড়ে যাবে। এক্সামে একটু কনফিউজিং প্রশ্ন জিজ্ঞেস করে, যেটাতে স্টুডেন্টরা ট্র্যাপে পড়ে যায়। তো ফুল এমপ্লয়মেন্ট একটা ইকোনমিতে হওয়া মানে কিন্তু নো আনএমপ্লয়মেন্ট সেটা কিন্তু নয়। ফুল এমপ্লয়মেন্ট মানে হচ্ছে নর্মাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট সেই ইকোনমিতে চলছে। ন্যাচারালি যত রেট অফ আনএমপ্লয়মেন্ট থাকা উচিত সেটাই চলছে, তার উপরে চলে গেলে আমরা ধরবো যে ফুল এমপ্লয়মেন্টে নেই। আচ্ছা বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ ডিসক্লেমার, এই ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট বা নাইরু পয়েন্টের উপরে ডিরেক্ট
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু আমি কম্পিটিটিভ এক্সামে পেলাম না, তবে ইউপিএসসি বা বাকি সমস্ত এক্সামে যেই প্রশ্নগুলো এসছিল বিশেষ করে মেইনসে, সেখানে কিন্তু আনসার করতে গিয়ে এই সমস্ত কনসেপ্টসগুলো টেস্ট করা হয়েছে বা হতে পারে, যেমন ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, ফুল এমপ্লয়মেন্ট কাকে বলে, স্কিল মিসম্যাচ সে স্থিতি ইমপ্লিকেশন কি ইত্যাদি। তো তাই জন্যই এক্সাম রেলেভেন্সকে মাথায় রেখে যতটুকু ডিসকাশন এই সমস্ত টপিকগুলো নিয়ে করা প্রয়োজন ছিল সেটা আমি এখন করে দিলাম। এর থেকে কম পড়বে না ডেফিনেটলি, কিন্তু এর থেকে বেশিও পড়ে ফেলবে না, কারণ এক্সামে এতটা ডিটেলস বা এর থেকে বেশি ডিটেলস জিজ্ঞেস করে না। চলো দেখেই নেওয়া যাক ফিলিপস কার্ভ থেকে কি সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হিসাবে এসছিল। ফার্স্ট কোয়েশ্চেন, দিল্লি কনস্টেবল এক্সিকিউটিভ 2026 এর প্রশ্ন জিজ্ঞেস করেছে, ইন দ্য শর্ট রান ফিলিপস কার্ভ 1, 2, 3, 4, 5। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো। এ, ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট আর নেগেটিভলি রিলেটেড। অ্যাকর্ডিং টু ফিলিপস কার্ভ এই দুটোর মধ্যে ইনভার্স রিলেশনশিপ আছে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমবে। এটা আমরা এখনই আলোচনা করলাম। এবার নেক্সট কোয়েশ্চেনটা একটু কনসেপচুয়াল, পড়ে নাও এবং পজ করে উত্তর করার চেষ্টা করো। 1, 2, 3, 4, 5। অলরাইট, তো প্রশ্নে জিজ্ঞেস করেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর ট্রু উইথ রেসপেক্ট টু ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভ সম্বন্ধিত কোন স্টেটমেন্ট এদের মধ্যে ট্রু। আচ্ছা, তো কারেক্ট স্টেটমেন্টগুলো আইডেন্টিফাই করতে বলেছে, তো চলো দেখা যাক। ইট শোজ দ্য ট্রেড অফ বিটুইন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন। ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট কমে, এই ট্রেড অফটা দর্শায়, একদম সঠিক স্টেটমেন্ট। দ্য ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ অফ ফিলিপস only valid in the short run is generally held to be valid only in the short run। তো একদম ঠিক কথা, এই ফিলিপস কার্ভের যে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভটা রয়েছে সেটা শর্ট টার্মের জন্যই অ্যাপ্লিকেবল, শুধু যে ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্ট কমে। তবে ইন দ্য লং রান দ্য ফিলিপস কার্ভ ইজ ইউজুয়ালি থট টু বি হরাইজন্টাল অ্যাট দ্য নন অ্যাক্সিলারেটিং ইনফ্লেশন রেট অফ আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ নাইরু পয়েন্টে ফিলিপস কার্ভটা হরাইজন্টাল হয়ে যায়। হরাইজন্টাল বলতে এরকম হয়ে যায়। তো এই স্টেটমেন্টটা কিন্তু ভুল বন্ধুরা। আরেকবার তোমরা এই ডায়াগ্রামটা দেখো, এখানে যে নাইরু লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হরাইজন্টাল কি না, এটা ভার্টিক্যাল। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন বাড়লেও, ইনফ্লেশন ইনক্রিজ করলেও কিন্তু আনএমপ্লয়মেন্ট ডিক্রিজ করছে না, যা আনএমপ্লয়মেন্ট ছিল তাই আছে। তবে এটার বিয়ন্ড যদি যাওয়া যায় তাহলে ইনফ্লেশন বাড়লে আনএমপ্লয়মেন্টও কমবে না, বেড়ে যাবে। তো নাইরু লাইনটা হরাইজন্টাল নয়, ভার্টিক্যাল। হেন্স এই স্টেটমেন্টটা ভুল, হরাইজন্টালের জায়গায় ভার্টিক্যাল হবে। তো এখানে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে 1 and 2 অনলি। তো কনগ্রাচুলেশনস যারা এতটা কনসেপচুয়াল প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো, মানে তোমাদের তীক্ষ্ণ নজর এবং 100% কনসেন্ট্রেশন দিয়ে তোমরা এই ভিডিওটা দেখেছো। এবারে আমরা নেক্সট যে ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভ নিয়ে আলোচনা করব সেটাকে বলে জে কার্ভ। তো চলো দেখা যাক জে কার্ভ কি জিনিস। তো জে কার্ভ শোজ দ্য রিলেশনশিপ বিটুইন ট্রেড ব্যালেন্স অ্যান্ড টাইম উইথ ডেপ্রিসিয়েশন ইন কারেন্সি। এক্স অ্যাক্সিসে আমরা টাইম ধরে নিই এবং ওয়াই অ্যাক্সিসে আমরা ট্রেড ব্যালেন্স ধরে নিই। এখন ট্রেড ব্যালেন্স কি জিনিস? তো দেখো, আমাদের ভারতবর্ষ একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডের পার্ট এবং আমরা ওপেন ইকোনমিতে বিশ্বাস করি, অর্থাৎ বাইরের দেশগুলোর সাথে আমরা ট্রেড করি, ব্যবসা করি এবং তাদের আর আমাদের মধ্যে ইম্পোর্ট আর এক্সপোর্ট চলতে থাকে। তো যখন আমরা টাকা দিয়ে জিনিসপত্র ইম্পোর্ট করলাম তখন আমাদের দেশের টাকা বাইরে বেরিয়ে গেল, তো আমাদের ট্রেড ব্যালেন্সে সেটা নেগেটিভ অ্যাকাউন্টিং ধরা হয়, সেটা আমাদের অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে এবং আমাদের ট্রেড ব্যালেন্স ডেফিসিটে চলছে, মানে খরচা বেশি হয়েছে আয়ের থেকে। কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট যখন এক্সপোর্ট হয়, অর্থাৎ বিদেশিরা ইন্ডিয়ান প্রোডাক্ট টাকা দিয়ে কেনে, তখন ওটা আমাদের ট্রেড ব্যালেন্স শিটে পজিটিভ হিসাবে গণনা করা হয়, কারণ দেশে ফরেন কারেন্সি এলো। তো বিদেশি মুদ্রা যদি আমাদের দেশে ঢোকে তাহলে ওটা আমাদের ব্যালেন্স শিটে পজিটিভ, অর্থাৎ আমাদের আর্নিংস হলো এবং আমাদের ব্যালেন্স শিটে ওটা সারপ্লাস ক্রিয়েট করবে। কিন্তু বিদেশি মুদ্রা যদি আমাদের দেশ থেকে বেরিয়ে যায় তাহলে ওটা আমাদের ব্যালেন্স শিটে নেগেটিভ হিসাবে কাউন্ট হবে এবং আমাদের ট্রেড ব্যালেন্সে ওটা ডেফিসিট ক্রিয়েট করবে। তো আমরা অন্য দেশের থেকে ইম্পোর্ট করলে ওটা আমাদের ব্যালেন্স শিটে নেগেটিভ, কারণ দেশের টাকা বাইরে চলে গেল। অন্য দেশ আমাদের থেকে ইম্পোর্ট করলে, অর্থাৎ আমরা এক্সপোর্ট করলে, ওটা আমাদের ব্যালেন্স শিটে পজিটিভ, অর্থাৎ বাইরের টাকা আমাদের দেশে ঢুকছে। তো অ্যানুয়ালি কত টাকা বেরিয়ে গেল এবং কত টাকা ঢুকলো সেটারই হিসেব নিকেশ করা হয়, যেটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্টস। তো এবারে যে কার্ভ কি রিলেশন দেখায় উইথ ডেপ্রিসিয়েশন ইন কারেন্সি, আমাদের ট্রেড ব্যালেন্সের উপরে সময়ের সাথে সাথে ইম্প্যাক্ট কি পড়ে। তো এখানে আরেকটা জিনিস যেটা বুঝতে হবে, এই ডেপ্রিসিয়েশন ইন কারেন্সি কি জিনিস। দেখো, ইন জেনারেলি তো আমরা জানি বা আমাদের গুরুজনদের থেকে আমরা শুনেইছি যে আগে 100 টাকার জিনিস বলতে
বিশাল অনেক জিনিস হতো, কিন্তু এখন 100 টাকার কোনো ভ্যালুই নেই। এটা তো আমাদের বাবা দাদুরাই বলতে থাকে, আগে 100 টাকায় ব্যাগ ভর্তি জিনিস আসতো, কিন্তু এখন 100 টাকায় কিছুই আসে না। তো কি হয়েছে এখন, সেটাকেই বলে হচ্ছে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ টাকার ভ্যালু কমে গেছে, টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে, টাকা দিয়ে অত জিনিস পারচেস করা যাচ্ছে না। আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝি, তোমাদের কাছেই একটা প্রশ্ন, যে তোমরা হায়েস্ট 1 টাকার কতগুলো পুচকা খেয়েছো, মানে ছোট থেকে এখনো পর্যন্ত হায়েস্ট 1 টাকার কত পুচকা খেয়েছো? আমার ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে আমি ছোটবেলায় মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে আছে 1 টাকায় 4টা পুচকা আসতো। তোমরাও লিখে দেবে কমেন্ট সেকশনে যে 1 টাকায় হায়েস্ট কতগুলো পুচকা তোমরা খেয়েছো। তো সেই পুচকার এক্সাম্পল দিয়েই যদি আমরা বলি, যদি আগে এমন ছিল যে এক পিস ফুচকার দাম 5 টাকা, তাহলে 100 টাকায় তুমি 20টা ফুচকা এনজয় করতে পারতে। তখন কারেন্সি স্ট্রং ছিল, 100 টাকায় 20টা ফুচকা পাওয়া যাচ্ছিল। কিন্তু এখন কারেন্সি ডেপ্রিসিয়েট করে যাওয়ার ফলে, মানে টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়ার ফলে, পার পিস ফুচকার দাম এখন 10 টাকা হয়ে গেছে। এখন 100 টাকায় তুমি শুধু তার হাফ, অর্থাৎ 10টা ফুচকা এনজয় করতে পারবে। তো এখানে কি হয়েছে, একদিক থেকে ভাবতে গেলে ফুচকার দাম বেড়েছে, বা যেই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে ফুচকা তৈরি হয় সেগুলোর দাম বেড়েছে। অপর দিক থেকে ভাবতে গেলে টাকার ক্রয় ক্ষমতা, টাকা দিয়ে আমার ফুচকা কেনার ক্ষমতা কমে গেছে, টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। এটাকেই বলে হচ্ছে ডেপ্রিসিয়েশন ইন কারেন্সি, এবং এটার একটাই কারণ হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। তো এটা তো ছিল ডোমেস্টিক এক্সাম্পল, ইন্ডিয়ান রুপিস দিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট কেনা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। যখন আমরা বাইরের দেশের সাথে আমরা ট্রেড করি, তখন আমরা তাদের কারেন্সি সাথে আমাদের ইন্ডিয়ান কারেন্সির ভ্যালুয়েশন কম্পেয়ার করে জিনিসপত্র কেনা বেচা করি। যেমন আগে যদি $1 অনুপাতে 80 টাকা ছিল, সেটা এখন ডেপ্রিসিয়েট হয়ে $1 অনুপাতে 100 টাকা হয়ে গেছে, অর্থাৎ ডলারের অনুপাতে আমাদের রুপিজের ভ্যালু কমে গেছে। আগে কোকের বটল $1 ছিল, অর্থাৎ 80 টাকা লাগতো ইম্পোর্ট করতে। এখন সেই কোকের বোতল বিদেশে এখনো $1, কিন্তু 100 টাকা লাগবে ইম্পোর্ট করার জন্য। তো আগে 80 টাকা দিয়ে আমি যেই জিনিস ইম্পোর্ট করতে পারতাম, এখন একই জিনিসটা ইম্পোর্ট করতে 100 টাকা লাগবে। তো আমি কি আর করতে চাইবো? অফকোর্স না, আমার জন্য ইম্পোর্ট অনেকটা বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। তবে কোনো ফরেনার যদি ইন্ডিয়ান ফুচকা ইম্পোর্ট করতে চায়, আগে যখন রুপি স্ট্রং ছিল তখন সে $1 দিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট যা পাচ্ছিল, এখন যখন রুপি ডেপ্রিসিয়েট হয়ে গেছে, উইক হয়ে গেছে, তখন সে ওই একই $1 দিয়ে অনেক বেশি ইন্ডিয়ান প্রোডাক্ট সে কিনতে পারবে। ইন্ডিয়ান প্রোডাক্টের ডিমান্ড গ্লোবাল মার্কেটে বেড়ে যাবে, কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান কারেন্সি ডেপ্রিসিয়েট হওয়ার সাথে সাথে সস্তা হয়ে গেছে। তো তাতে কি হবে, আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের এক্সপোর্ট কিন্তু বেড়ে যাবে। তো আমি অ্যাজ অ্যান ইন্ডিয়ান, আমি ফরেন প্রোডাক্ট কিনবো না, কারণ আমার জন্য এক্সপেন্সিভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের ইম্পোর্ট কমে যাবে। কিন্তু বিদেশিরা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবে, কারণ তাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট সস্তা হয়ে গেছে, তাই জন্য এক্সপোর্ট বেড়ে যাবে। তো ডেপ্রিসিয়েশন ইজ গুড ফর এক্সপোর্ট বাট ব্যাড ফর ইম্পোর্ট, এটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং। যখন কারেন্সি ডেপ্রিসিয়েট করে, আমাদের কাছে এক্সপোর্ট করা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায় রাদার দ্যান ইম্পোর্ট করা। তো জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ ইকোনমিক্স এটাই বলে যে কারেন্সি আমাদের ডেপ্রিসিয়েট হয়ে গেলে এক্সপোর্ট রাইজ করবে এবং ইম্পোর্ট ফল করবে। তো ডেপ্রিসিয়েশনের বেনিফিট ট্রেড ব্যালেন্সে দেখা যাবে, আমাদের এক্সপোর্ট বেড়ে যাবে, অর্থাৎ দেশে টাকা আসবে যেটা আমাদের ব্যালেন্স শিটে প্লাস, এবং ইম্পোর্ট কমে যাবে যেটা আমাদের ব্যালেন্স শিটে মাইনাস। তো ওভারঅল ট্রেড ব্যালেন্স পজিটিভ বা সারপ্লাসে থাকার কথা। এখন যেমন বললাম, এটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, তবে যে কার্ভ যেটা বলছে যে রিলেশনটা এতটা ডাইরেক্ট বা ইমিডিয়েট নয়। কার্ভের শেপটা দেখো, প্রথমে নিচে আসছে অর্থাৎ ডেফিসিটে যাচ্ছে, তারপরে সারপ্লাসে উঠে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কি হয় বন্ধুরা, যখনই ইন্ডিয়ান কারেন্সি ডেপ্রিসিয়েট করে, আমাদের ইম্পোর্টগুলো অনেকটা বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, তাই জন্য ট্রেড ব্যালেন্স প্রথমে ডেফিসিটে চলে আসে। কিন্তু আস্তে আস্তে আমাদের এক্সপোর্ট বাড়ে, এবং সাথে সাথে আমরা ইম্পোর্ট সাবস্টিটিউশন করি, অর্থাৎ যেই জিনিসগুলো আমরা ইম্পোর্ট করতাম যে হতো, সেগুলো ইম্পোর্ট করা অনেকটা এক্সপেন্সিভ হয়ে গেছে, তাই জন্য তার দেশি রিপ্লেসমেন্ট আমরা খুঁজে নিই। তাতে আলটিমেটলি কি হয়, আমাদের এক্সপোর্ট বেড়ে যায় কিন্তু ইম্পোর্ট কমে যায়, এবং ট্রেড ব্যালেন্স আমাদের ইম্প্রুভ হয়, পজিটিভে চলে যায়, অর্থাৎ সারপ্লাসে চলে যায়। তো কারেন্সি ডেপ্রিসিয়েট করলে এক্সপোর্ট বাড়তে একটু টাইম লাগে, এটাই যে কার্ভ বলতে চাইছে। তো ইনিশিয়ালি জিনিসটা এতটা বিগড়ায় কেন? তো দেখো, আজকে যদি ফট করে ডেপ্রিসিয়েশন হয়, গভর্নমেন্টই আমাদের রুপিটাকে ডিভ্যালুয়েট করে দেয়, বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জন্য অটোমেটিক্যালি রুপিটা ডেপ্রিসিয়েট হয়ে গেল, অর্থাৎ ডলার অনুপাতে রুপির ভ্যালু কমে গেল। $1 দিয়ে আমি এখন অনেক বেশি রুপিজের জিনিস কিনতে পারবে একজন ফরেনার। তো ইমিডিয়েটলি যখন সেটা হয়,
তখন কিন্তু হঠাৎ করে আমরা যেই সমস্ত জিনিস ইম্পোর্ট করতাম সেগুলো কিন্তু বন্ধ করতে পারি না, জাস্ট বিকজ এক্সপেন্সিভ হয়ে গেছে। ইন্ডিয়া মেইনলি ইম্পোর্ট করে অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম, তারপরে ইম্পোর্ট করে ফার্টিলাইজার। তো সেগুলো হঠাৎ করে আমি ইম্পোর্ট করা বন্ধ করতে পারি না, তাহলে তো আমার প্রোডাকশনই আটকে যায়। ইম্পোর্ট যেমন চলছিল তেমনই কন্টিনিউ করে। যতই এক্সপেন্সিভ হয়ে যাক না কেন বিদেশি প্রোডাক্ট, আমাদেরকে ইম্পোর্ট করতেই হবে, কারণ সেগুলো এসেনশিয়াল। এবং এক্সপোর্টারদের জন্য কারেন্সি ডেপ্রিসিয়েশন ফায়দাজনক হলেও এক্সপোর্টাররাও কিন্তু হঠাৎ করে নিজেদের প্রোডাকশন বাড়াতে পারবে না। একটা সাপ্লাই শর্টেজ দেখা যেতে পারে আমাদের এক্সপোর্ট মার্কেটে। তো ইম্পোর্ট ইমিডিয়েটলিও কমবে না, আবার এক্সপোর্ট ইমিডিয়েটলিও বাড়বে না, যার জন্যে কারেন্সি ডেপ্রিসিয়েশন হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ট্রেড ব্যালেন্স কিন্তু আরও খারাপ হয়ে যায়। ইম্পোর্ট যা করার আমরা করছি, আরও এক্সপেন্সিভ হয়ে গেছে ইম্পোর্টস, আরও বেশি টাকা আমাদের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। তার তুলনায় এক্সপোর্টস কিন্তু হঠাৎ করে বাড়ছে না, অর্থাৎ দেশের আয় কিন্তু অতটা হচ্ছে না। তবে আস্তে আস্তে যেটা দেখা যায়, আমরা এই পরিস্থিতির সাথে অ্যাডাপ্ট করে নিই। এক্সপোর্টাররা নিজেদের সাপ্লাই বাড়িয়ে দেয়, সস্তা হওয়ার জন্য ফরেনাররা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক বেশি কেনে, তাতে আমাদের ট্রেড ব্যালেন্স পজিটিভে যায়। এবং ইম্পোর্টস যেহেতু আমাদের জন্য এক্সপেন্সিভ হয়ে গেছে, আমরা ইম্পোর্ট করা বন্ধ করে দেশি সাবস্টিটিউট খুঁজে নিই, যার জন্য ইম্পোর্টও কমে যায়। তখন আমাদের ট্রেড ব্যালেন্স ইম্প্রুভ হয়ে যায়। হেন্স যে কার্ভ এই প্র্যাকটিক্যাল ফ্যাক্টটা দর্শাচ্ছে। তো এটাই ছিল যে কার্ভ সম্বন্ধিত যেই কনসেপ্টসগুলো এক্সামের জন্য রেলেভেন্ট। এবারে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চলো আমরা দেখে নিই। তো কোয়েশ্চেন 1 বলছে, দ্য জে কার্ভ ইন ইকোনমিক্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইউপিএসসি সিএসসি প্রিলিমসের প্রশ্ন। পড়ে উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর করেছো, অর্থাৎ বি, ব্যালেন্স অফ পেমেন্টস আফটার কারেন্সি ডিভ্যালুয়েশন। তো যে কার্ভ কারেন্সি ডিভ্যালুয়েশনের সাথে ব্যালেন্স অফ পেমেন্টের কি অবস্থা হয় সেটাই দেখায়। যারা সঠিক উত্তর করেছো অবশ্যই তোমাদের নামটা কিন্তু কমেন্ট সেকশনে ছাড়বে। আচ্ছা, তো যে কার্ভ থেকে প্রশ্ন খুব একটা বেশি আসে না, আমি যেটা খুঁজে পেয়েছি সেটা দিয়ে দিলাম। বেসিক কনসেপ্ট জানতে হবে। এটা এক্সাম ওরিয়েন্টেড সিরিজ, অর্থাৎ এক্সামের জন্য যেটা যতটা প্রয়োজন অতটাই আমি তোমাদের দিচ্ছি আমার নলেজ এবং এক্সপিরিয়েন্স থেকে। তো আজকের ভিডিওর সাথে সাথে আমাদের যেটা হলো, ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভসের মধ্যে আমরা 9টা ইম্পর্টেন্ট কার্ভ এখনো পর্যন্ত আমরা আলোচনা করলাম। নেক্সট এই সিরিজের অর্থাৎ ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভসের পার্ট 4 আসতে চলেছে, যেখানে আমরা লাস্ট দুটো ইম্পর্টেন্ট কার্ভ এঙ্গেলস এবং লেফার কার্ভ আমরা আলোচনা করব। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা। আশা করি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কার্পণ্যতা করবে না, কারণ তোমাদের এইটুকু অ্যাকশন আমার কাছে হিউজ মোটিভেশন। কারা কারা দেখছো এই ভিডিওটা, আমি ভিউজ তো দেখতে পারি, কিন্তু তার সাথে সাথে আমি তোমাদের নামটা কিন্তু দেখতে পারি না। তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। কমেন্ট করে আমাকে জানাও যে কারা কারা এই ভিডিওগুলো নিয়মিত দেখছো এবং তোমাদের ফিডব্যাক শেয়ার করতে পারো। তার সাথে কমেন্ট সেকশনে এটাও তোমরা লিখবে যে ইকোনমির কোন কনসেপ্টসগুলো তোমাদের বিশেষ করে কনফিউজ করে, আমি সেগুলোর উপরে ভিডিও আনবো। তো আজকের জন্য এতটুকুই থাকলো। স্টে টিউনড ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ।